আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান, পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আজকে আমাদের লাস্ট মিনিট বায়োলজি সিরিজের লেকচার 8। তো লেকচার 8-এ আমরা ইনশাল্লাহ মানব জীবনের ধারাবাহিকতা পার্ট 1 ক্লিয়ার করব। আর এমনি ভেঙে বললে আমরা এই চ্যাপ্টারে ইনশাল্লাহ আজকে মানব প্রজননতন্ত্র থেকে অমরা পর্যন্ত পড়ব। মানব প্রজননতন্ত্র থেকে অমরা পর্যন্ত পড়ব। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি পড়াশোনাতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আলোচনা হচ্ছে মানব প্রজননতন্ত্র। তো মানব প্রজননতন্ত্র কি? মানব প্রজননতন্ত্র হচ্ছে যে তন্ত্রের সাহায্যে যেসব অঙ্গ যেসব অর্গান যৌন জননে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। যৌন জননে অংশগ্রহণ করে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে, সেগুলোকে নিয়ে গঠিত হয় মানব প্রজননতন্ত্র। আচ্ছা, মানব প্রজননতন্ত্রের মধ্যে আমাদের দুইটা আলোচনা হবে। সবগুলো অর্গানকে আমরা দুইটা ভাগে ভাগ করব। অর্গান তো একটা হচ্ছে মুখ্য জননাঙ্গ, অর্গানস। তো এরপর হচ্ছে মুখ্য জননাঙ্গ বা এটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি সেক্স অর্গানস। আরেকটা হচ্ছে গৌণ জননাঙ্গ, গৌণ বা আনুষঙ্গিক ইংলিশে বললে হবে হচ্ছে সেকেন্ডারি বা অ্যাক্সেসরি সেক্স অর্গানস। আচ্ছা, মুখ্য জননাঙ্গ জিনিসটা কি? যেসব অর্গান যেসব অঙ্গ গ্যামেট বা জননকোষ উৎপাদনের মাধ্যমে জননে মুখ্য ভূমিকা পালন করবে। অর্থাৎ আমরা যদি লিখি গ্যামেট উৎপাদন করবে, যেসব অঙ্গ গ্যামেট তৈরি করে, সেগুলোকে আমরা বলতেছি মুখ্য বা প্রাইমারি সেক্স অর্গানস। আর এগুলো মুখ্য বাদ দিয়ে যতগুলো আছে সবগুলো হবে হচ্ছে এই গৌণ বা আনুষঙ্গিক সেক্স অর্গানস। তো যদি আমরা বলি, মানে সংজ্ঞায়িত করি, তাহলে কি আসবে? যেসব অঙ্গ প্রাইমারি সেক্স অর্গানের সাথে সম্পর্কিত এবং জননে সহায়তা তাদেরকে আমরা বলতেছি গৌণ বা আনুষঙ্গিক বা সেকেন্ডারি বা অ্যাক্সেসরি সেক্স অর্গানস। তো মানে মেলদের ক্ষেত্রে কোনটা প্রাইমারি সেক্স অর্গানস আর ফিমেলদের ক্ষেত্রে কোনটা হবে, এগুলো আমরা কিছুক্ষণ পরে পড়ব, সামনে আসতেছে। তো এখন আমরা পড়ব হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র। তো পুরুষ প্রজননতন্ত্রের ক্ষেত্রে আমরা পড়ব হচ্ছে, এখন যদি পড়ি মেইন কথা কি? মেইন কথা হচ্ছে মুখ্য জননাঙ্গ কোনটা। মুখ্য জননাঙ্গ হবে হচ্ছে শুক্রাশয়।
শুক্রাশয়। এই যে এই ফুল চিত্রটা, হচ্ছে এই শুক্রাশয়। আচ্ছা, এরপরে এটাকে বিভিন্ন ভাগ করতেছি, কোথায় কি আছে ইত্যাদি। তো সর্বপ্রথম আমাদেরকে পড়তে হবে হচ্ছে সেমিনিফেরাস নালিকা নিয়ে। এটা হচ্ছে সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকা। প্রত্যেকটা কাজ আমরা কিছুক্ষণ পরে পড়বো আর কি, ধরে ধরে দেখবো। তো এর আগে আমরা দেখতেছি সেমিনিফেরাস নালিকা। পরে দেখবো সেমিনিফেরাস নালিকা অনেকগুলো মিলে, এই যে দেখেন অনেকগুলো, এই যে এটা যদি একটা সেমিনিফেরাস নালিকা হয়, এটা হচ্ছে আরেকটা। তো এরকম করে কয়েকটা সেমিনিফেরাস নালিকা একসাথে মিলিত হয়ে তখন সেটা তৈরি করে হচ্ছে রেটিটেস্টিস। কোনটা হবে? এই যে এই জঞ্জালের মতো যেই অবস্থাটা, এটাকে আমরা বলতেছি রেটিটেস্টিস। এরপর রেটিটেস্টিস অনেকগুলো মিলে একটা যে ক্যানেলের মতো তৈরি করতেছে, এই যে অর্থাৎ এখানে দেখি অনেকগুলো মিলে একটা অবস্থা তৈরি করতেছে, একটা ক্যানেলের মতো। এটাকে আমরা বলতেছি ভাষা ইফারেন্সিয়া। আর কি, এরপর ভাষা ইফারেন্সিয়া উন্মুক্ত হয় হচ্ছে এপিডিডাইমিসে। এটাকে আমরা বলতেছি, এই যে লাল কালার যে অর্গানটা, এই যে লাল কালার যে অবস্থাটা, অর্গান যে অংশটা, এটাকে আমরা বলতেছি এপিডিডাইমিস। এপিডিডাইমিস। এরপর কি হবে? এরপর আমরা তো যাই হোক, তো এখন আমরা মেন পড়ায় আসি। মেন পড়া হচ্ছে প্রতিটি আমাদের মেলদের ক্ষেত্রে শুক্রাশয় থাকে টোটাল দুইটার থাকে। তো দুইটার মধ্যে প্রত্যেকটাতে 1000 করে, প্রায় 1000টার মতো সেমিনিফেরাস নালিকা থাকে। অলমোস্ট 1000টা সেমিনিফেরাস নালিকা থাকে। তো এগুলো আবার আপনার ইন্টারস্টিশিয়াল কোষ বা লেডি কোষে ডুবানো থাকে, অর্থাৎ এর চারপাশে একটা লিকুইড থাকে। এই যে ধরেন কথা এই যে এইখান থেকে হচ্ছে একটা লিকুইড থাকে, এই যে এগুলো সারা শুক্রাশয়ের মধ্যে একটা লিকুইড থাকে। তো ওই লিকুইডটাকে আমরা বলতেছি ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ বা লেডি কোষ। আচ্ছা, লেডি কোষ। তো যাই হোক, লেডি কোষ। তো লেডি কোষ এরপর হচ্ছে দেখা যাইতেছে একটা জালিকাকার অবস্থা তৈরি করতেছে, সেটাকে আমরা বলতেছি রেটিটেস্টিস। এরপরে হচ্ছে ভাষা ইফারেন্সিয়া, আর এরপর লাস্টে হচ্ছে এপিডিডাইমিস। আচ্ছা, এরপর এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে হয়তো শুক্রাণু যে উৎপন্ন করে এবং হরমোন উৎপন্নকারী দুইটাই জিনিসে কি সেম, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলতেছি আমরা স্পারমাটোজেনেসিস। জেনেসিস মানে প্রক্রিয়া, শুক্রাণু উৎপন্ন করে কেন। তো এটার প্রসেসটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। তো আরেকটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। কে ক্ষরণ করে? তো যাই হোক, শুক্রাণু উৎপন্ন করবে হচ্ছে সেমিনিফেরাস নালিকা।
সেমিনিফেরাস নালিকা। আর টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করবে হচ্ছে লেডিক কোষ। লেডিক কোষ এগুলো কোথায় কি আছে এটা আমরা মাত্র পড়াশোনা করছি। তো মানুষের শুক্রাশয় প্রতি সেকেন্ডে বলা আছে যে প্রায় 15,000টার মতো শুক্রাণু উৎপন্ন করে। তো এপিডিডাইমিসের কাজটা কি তাহলে? এই যে আমরা পড়াশোনা করছি এতক্ষণ সেমিনিফেরাস নালিকাটা পড়ছি, আর হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ বা লেডিক কোষ যেটাকে আমরা বলতেছি ওইটার কাজটা পড়াশোনা করছি। তো এপিডিডাইমিসের কাজটা হচ্ছে কি? এপিডিডাইমিসের কাজ হচ্ছে নিষেক ক্ষমতা বাড়াবে। এপিডিডাইমিস এপিডিডাইমিসের কাজ হচ্ছে নিষেক ক্ষমতা বাড়াবে। নিষেক ক্ষমতা বাড়াচ্ছে। নিষেক ক্ষমতা বাড়াচ্ছে। তো নিষেক ক্ষমতা বাড়াইতেছে। তো এপিডিডাইমিসের মধ্যেও 3টা প্রকার আছে। একটা হচ্ছে মস্তক বা ক্যাপুট, আরেকটা হচ্ছে দেহ বা মধ্য, আরেকটা হচ্ছে লেজ বা কডা। তো এটা দরকার নেই। এরপরে হচ্ছে ভাস ডিফারেন্স কোনটা? ভাস ডিফারেন্স হচ্ছে এখানে বোঝা যাইতেছে, এটা হচ্ছে ভাস ডিফারেন্স। তো ভাস ডিফারেন্সের কাজটা কি? ও হচ্ছে দ্রুত, যখন নাকি ইন্টিমেটের সময় তখন দ্রুত শুক্রাণু পরিবহন করে, আবার কিছু সময়ের জন্য কি শুক্রাণু জমাও রাখে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে কি, ভাস ডিফারেন্স যখন নাকি মূত্রনালী অতিক্রম করে, মূত্রনালী, এই যে এটা যদি হয় মূত্রথলি, যে এটা হচ্ছে মূত্রথলি, তাহলে মূত্রনালীটা কি হবে একটু পরেই। তো যাই হোক, মূত্রনালী যখন নাকি সে অতিক্রম করবে তখন সে অ্যাম্পুলা নামক একটি ফলাংশ গঠন করবে। অ্যাম্পুলা, এটা কেন বলতেছি? অ্যাম্পুলা আমরা কয়েকটা জায়গায় পাবো। কিছুক্ষণ পর যখন নাকি ফিমেল অর্গানগুলো পড়বো তখনও আমরা অ্যাম্পুলা ওয়ার্ডটা পাবো। তো প্রথমটা আমরা পাইছি হচ্ছে এই মেলদের ক্ষেত্রে, এটা মনে রাখবো। আচ্ছা, এরপরে কি? এরপর হচ্ছে সেমিনাল ভেসিকল। তো সেমিনাল ভেসিকল হচ্ছে, ধরেন এটাকে আমরা বলতেছি সেমিনাল ভেসিকল। ওর কাজ কি? ও হচ্ছে তো শুক্রাণু যেন ধারণ করতে পারে, এজন্য ও পিচ্ছিল এক ধরনের সেমিনাল ফ্লুইড ক্ষরণ করে, যেটা নাকি এটাই তাহলে সেমিনাল ফ্লুইড ক্ষরণ করবে। আচ্ছা, যার 70%ই হচ্ছে সিমেন্ট তৈরি করবে। আচ্ছা, আর কি এসব পদার্থ শুক্রাণুকে পুষ্টিদান করে। আর আরেকটা হচ্ছে ক্ষেপণনালী আছে, ক্ষেপণনালীটা এত দরকার নেই। পরে হচ্ছে ইউরেথ্রা হচ্ছে এটা ইউরেথ্রা। তো মেলদের পড়াশোনায় যেহেতু আমরা পড়তেছি, তো ইউরেথ্রা হচ্ছে কি রেচনতন্ত্র এবং প্রজননতন্ত্রের একটা অভিন্ন নালী। ঠিক আছে, এটার মাধ্যমে রেচনতন্ত্রের অর্থাৎ ইউরিন নিঃসরণও হবে, আবার হচ্ছে সিমেন্ট নিঃসরণও এই ইউরেথ্রা দিয়েই হবে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা পড়াশোনা করবো হচ্ছে বহিস্থ জননাঙ্গ বা এক্সটার্নাল জেনাইটেলিয়া। জেনাইটালিয়া অর্থাৎ বহিস্থ জননাঙ্গ। এটা 2 রকমের হইতে পারে। এক হচ্ছে স্ক্রটাম, আর আরেকটা হইতে পারে পেনিস।
পেনিস। আচ্ছা, তো স্ক্রটাম কোনটা? স্ক্রটাম হচ্ছে এই ফুলটা, এই পুরোটাই হচ্ছে স্ক্রটাম। স্ক্রটাম। আর এটা হচ্ছে আমরা বলতেছি পেনিস। এর মধ্যেও তো কয় ধরেন কথা কথা এটা তো এই অংশটুকু হচ্ছে শরীরের ভিতরের, আর শরীরের বাইরের অংশ কতটুকু, এই যে এটা থেকে এতটুকু, তাই না? তো এটাকে আমরা বলতেছি পেনিস। আচ্ছা, তো পেনিসের মধ্যে আমরা অনেকগুলো ভাগ পড়ব। যেমন ধরেন গ্লান্স পেনিস একটা কথা বলতেছি, অর্থাৎ এই মাংসল আকৃতিটা হচ্ছে, অর্থাৎ পেনিসের মাথার যে মাংসল আকৃতিটা আছে ওইটাকে বলতেছি আমরা গ্লান্স পেনিস। গ্লান্স পেনিস। এরপর গ্লান্স পেনিসের ব্যাপারটা যদি আমরা আরেকটু সহজে বুঝতে চাই, তাহলে বলতে হবে যে মুসলমানের ক্ষেত্রে যে চামড়াটা ফেলে দেয় ওটাকে বলতেছি আমরা প্রিপিউস। এটা হচ্ছে প্রিপিউস। আচ্ছা, প্রিপিউস। আর প্রিপিউস ফেলে দিলে যে অংশটা উন্মুক্ত হয় ওটাই হচ্ছে গ্লান্স পেনিস। তো যাই হোক, গ্লান্স পেনিস এটা। আর এরপর হচ্ছে যেখান থেকে এটা শুরু হয়, মানে পেনিস যেখান থেকে শুরু হয় সেটাকে বলতেছি আমরা রুট। তাহলে এটা হচ্ছে রুট। আর বাকিটুকু হচ্ছে যে শিশ্ন দেহ। আচ্ছা, এরপর আর কি, এটা হচ্ছে এইখানে টোটাল 2 ধরনের টিস্যু থাকে, যে টিস্যুটার কারণে মানে এটা দৃঢ় হইতে পারে। এক হচ্ছে কর্পোরা ক্যাভানোসা, কর্পোরা স্পঞ্জিয়াসাম 2 নম্বর। তো এটা এতটা দরকার নেই। এরপর আর কি কি, তো স্ক্রটাম নিয়ে যদি আমরা পড়ি, এটা ত্বক সহ এখানে আছে ত্বক প্লাস 5 ধরনের পেশি স্তর। 5 ধরনের পেশি, 5 ধরনের পেশি স্তর। তো পেশি স্তরের নিচে আবার আবরণী টিস্যুর 2টা পাতলা স্তর থাকে, এটার নিচে আবার থাকে 2টা পাতলা স্তর। আবরণী টিস্যুর 2টা পাতলা স্তর, 2টা স্তর থাকে। 2 স্তরের মাঝখানে হাইড্রোসিলিক ফ্লুইড থাকে। তো এই 2টার মাঝখানে থাকে হচ্ছে হাইড্রোসিলিক ফ্লুইড। আচ্ছা, তো আর কি কি কাজ? এটার কাজ হচ্ছে শুক্রাশয়কে চাপজনিত ক্ষতি থেকে রক্ষা করবে এবং শুক্রাণু উৎপন্নের যে অনুকূল তাপমাত্রা ওইটা যেন বজায় থাকে। আচ্ছা, তো এরপরে হচ্ছে জনন গ্রন্থি। এগুলো শুধুমাত্র জনন গ্রন্থির মানে জননের সাথে, অর্থাৎ রিপ্রোডাকশনের সাথেই সম্পর্কিত। তো এগুলো কোনটা? এক হচ্ছে এটা, অর্থাৎ যে নাশপাতি আকৃতির যে গ্রন্থি, এটাকে আমরা বলতেছি প্রোস্টেট গ্ল্যান্ড। আর আরেকটা হচ্ছে কাউপার, এটাকে আমরা বলতেছি কাউপারের অপর নাম হচ্ছে বাল্বো ইউরেথ্রাল। ঠিক আছে, তো কোনটার কাজ কি? প্রোস্টেট গ্রন্থি করবে কি, মানে ভ্যাজাইনার ভিতরে যে অম্লীয় অবস্থা ওইটাকে প্রশমিত করে শুক্রাণু যেন বেঁচে থাকতে পারে ওইটার অবস্থা তৈরি করবে হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। আর কাউপার গ্ল্যান্ড মানে ও করবে হচ্ছে, মানে যখন ইন্টারকোর্স হবে তখন যেন ভ্যাজাইনা ক্যানেলটা এটা যেন পিচ্ছিল থাকে আর কি, অর্থাৎ ইন্টারকোর্সকে সুবিধা করবে, মানে সহজ করবে কাজটা। আচ্ছা, এরপরে হচ্ছে হরমোনাল ক্রিয়া।
অর্থাৎ কোন কোন হরমোন কী কাজ করে ওইটা নিয়ে। তো এখন যদি আমরা পড়ি, ফার্স্ট পড়া এখানে থাকে হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এরপর পাবো আমরা ফলিকল স্টিমুলেটিং হরমোন, 3 নাম্বার হয় হচ্ছে লুটিনাইজিং হরমোন। আচ্ছা, এরপর আরও হরমোন আছে, তবে এই 3টা কি মেন। আচ্ছা, আর কি কি, তো এখান থেকে পড়তে হবে আমাদের কোথা থেকে রিলিজ হয়, কোথা থেকে কোন হরমোন রিলিজ হয়, কোথা থেকে রিলিজ হচ্ছে কোন হরমোন, এটা আমরা পড়ব। আর কি কি পড়তে হবে, আর পড়ব হচ্ছে কাজটা পড়তে হবে, কোন হরমোনের কি কাজ ওটা পড়ব। আচ্ছা, তো এখন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন খরিত হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, হাইপোথ্যালামাস আর গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের কাজ হচ্ছে ও ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই যে 2 এর ফলিকল স্টিমুলেটিং হরমোন আর 3-এর লুটিনাইজিং হরমোন, এই 2টা ক্ষরণে উদ্দীপনা জাগাবে, অর্থাৎ বলবে যে বেশি বেশি করে ক্ষরণ করো। আচ্ছা, এরপর কি, আর আরেকটা হচ্ছে শুক্রাণু উৎপাদন আর টেস্টোস্টেরন হরমোনের মাত্রাও নিয়ন্ত্রণ করে, স্পার্ম প্লাস টেস্টোস্টেরন হরমোনের মাত্রাও কি নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, এরপরে কি হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন খরিত হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে, পিটুইটারি গ্ল্যান্ডের পিটুইটারি গ্ল্যান্ডের অগ্রভাগ থেকে। আচ্ছা, আর ওর কাজ হচ্ছে সেমিনিফেরাস নালিকা কোনটা এটা আমরা কিছুক্ষণ আগে পড়ছি, তো সেমিনিফেরাস নালিকাকে উদ্দীপিত করবে শুক্রাণু যেন শুক্রাণু উৎপন্ন করে। আচ্ছা, শুক্রাণু উৎপন্ন করবে। আর আরেকটা হচ্ছে শুক্রাশয়ের ভিতরে অবস্থিত সার্টলি কোষের বৃদ্ধিতে উদ্দীপনা জাগাবে, প্লাস সার্টলি কোষ। আচ্ছা, সার্টলি কোষ কোনটা, সার্টলি কোষ হচ্ছে এখানকার মানে এই জায়গায় এক ধরনের দেহকোষ আছে, এই দেহকোষটাকে বলতেছি আমরা দেহকোষটাকে আমরা বলতেছি সার্টলি কোষ। আচ্ছা, ও হচ্ছে তোমার কি বলি আমরা, মানে সিমেন্টকে পুষ্টি দান করবে। আচ্ছা, এরপর কি, সার্টলি কোষের কাজ শেষ। এরপর হচ্ছে লুটিনাইজিং হরমোন। লুটিনাইজিং হরমোন কি করবে, কোথা থেকে খরিত হবে, আগে ওইটা বলি। এটা খরিত হবে পিটুইটারি গ্ল্যান্ডের অগ্রভাগ থেকে, আর ও হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বাড়াবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন শুক্রাণু উৎপন্নকে বাড়ায়, আর লুটিনাইজিং হরমোন কি টেস্টোস্টেরন এটাকে বৃদ্ধি করবে। এরপর 4 হচ্ছে লুটিওট্রফিক হরমোন পিটুইটারি গ্ল্যান্ড থেকে খরিত হবে। এরপর 5 হচ্ছে গোনাডোকর্টিকয়েড হরমোন। এরপর 6 নাম্বার অ্যান্ডোস্টেরন হরমোন, 7 টেস্টোস্টেরন হরমোন। এগুলো এতটা মানে গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা মোটামুটি মানে টেস্টোস্টেরন হরমোন ছাড়া বাকিগুলো এতটা হাইলাইটেড না। তো যাই হোক, এগুলো একটু রিডিং পড়লেই হবে। আর 8 নাম্বার লাস্টে একটা দেওয়া আছে ইনহিবিন হরমোন, 8 নাম্বার হচ্ছে ইনহিবিন হরমোনটা কি, এটা হবে আগে পড়তে হবে যেহেতু কোথা থেকে রিলিজ হয়, তো শুক্রাশয়ের সার্টলি কোষ কোনটা এটা আমরা মাত্র দেখলাম কিছুক্ষণ আগে, তো সার্টলি কোষ থেকে খরিত হবে। আর কি কি, ও গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এবং LH, এই যে এটাকে
আর এটাকে হ্রাস করবে। ইনহিবিট মানে হচ্ছে বাধা দেওয়া, কোনো একটা কিছুকে কম্প্রেসড করে রাখা। তো ও গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এটাকেও কমাই দিবে, ও LH লুটিনাইজিং হরমোন এটাকেও কমাই দিবে। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্র। তো স্ত্রী প্রজনন তন্ত্রের ক্ষেত্রে মেন বিষয়টা হচ্ছে, মেন অর্গানটা হচ্ছে ডিম্বাশয়, যেটাকে আমরা বলতেছি ওভারি। আচ্ছা, তার কাজ হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করবে। আর একটা ডিম্বাশয়, এটা হচ্ছে ডিম্বাশয় চিত্র, ডিম্বাশয়। আচ্ছা, ডিম্বাশয়। তো ডিম্বাশয় জরায়ু প্রাচীর এবং শ্রোণীগহ্বরের প্রাচীরের মাঝামাঝি অবস্থান করে। তো জরায়ু প্রাচীরের সাথে ও যেই লিগামেন্ট দিয়ে, মানে যে লিগামেন্ট দিয়ে ও যুক্ত, ডিম্বাশয় আর যে জরায়ু প্রাচীর, জরায়ু যে লিগামেন্ট দিয়ে যুক্ত সেটাকে বলতেছি আমরা ওভারিয়ান লিগামেন্ট। এটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট, ওভারিয়ান লিগামেন্ট, ওভারিয়ান লিগামেন্ট। আচ্ছা, আর আরেকটা বিষয় কি, ডিম্বাশয় এবং শ্রোণীগহ্বর, ডিম্বাশয় আর শ্রোণীগহ্বরের মাঝামাঝি যেই লিগামেন্ট অবস্থিত সেটাকে বলতেছি আমরা সাসপেনসরি লিগামেন্ট, সাসপেনসরি লিগামেন্ট। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেক একটা পরিণত ডিম্বাশয়ের বাইরের দিকে থাকে হচ্ছে জার্মিনাল অ্যাপিথেলিয়াম, বাইরের দিকে, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারতেছি, মানে কাভারিংটা যদি বলি, কাভারিংয়ে থাকে হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, জার্মিনাল এপিথেলিয়াম। আচ্ছা, এরপর আর কি কি পড়তে হবে একটু পরে দেখি। এটা হচ্ছে ফ্যালোপিয়ান নালী। তো ফ্যালোপিয়ান নালী বা ডিম্বনালী যেটাই বলি আমরা, দুই হচ্ছে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান নালী, ফ্যালোপিয়ান টিউব। তো এটা হচ্ছে এই অংশটুকু, বা আমরা যদি এটা আর এই অংশটুকু, এটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এটাকে আমরা বলতেছি ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব, কেমন টিউব। আচ্ছা, এরপর এটা হচ্ছে, যদি আমরা করি জরায়ু দেহটা, হ্যাঁ, এটা হচ্ছে জরায়ু দেহ। আর কি, এরপর হচ্ছে ইনফান্ডিবুলাম। এই যে আমরা ফেলোপিয়ান টিউব যেটা পড়লাম, এটার মধ্যেও কয়েকটা ভাগ আছে। তো একটা হচ্ছে ইনফান্ডিবুলাম কোথায় থাকবে, এটা থাকবে হচ্ছে এই অংশটুকু হচ্ছে নাম দিলাম আমরা ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম। আচ্ছা, এরপর আর কি কি, এই অংশটুকুকে আমরা বলতেছি ফিমব্রি। আর কি কি, আর হচ্ছে ধরেন ইসথমাস, এটাও পড়তে হবে।
ইসমাস হচ্ছে এই অংশটুকু, জরায়ুর সাথে অংশটুকু, এটাকে আমরা বলতেছি ইসথমাস। ইসথমাস। আর এর মাঝামাঝি অংশটুকু, অর্থাৎ ইসথমাস এবং ইনফান্ডিবুলামের মাঝামাঝি যে অংশটুকু, এটাকে আমরা বলতেছি অ্যাম্পুলা। অ্যাম্পুলা। তো মেলদের ক্ষেত্রেও আমরা অ্যাম্পুলা পেয়েছিলাম, তো ফিমেলদের ক্ষেত্রেও আমরা অ্যাম্পুলা পাইলাম আবার। আচ্ছা, আর কি কি, কোথায় কি আছে দেখে যদি বলি, তো ডিম্বনালী আর বা ফেলোপিয়ান টিউব যেটাই বলি না কেন, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে শুক্রাণুকে ঊর্ধ্ব প্রান্তে উঠে ডিম্বাণুকে নিষিক্তকরণে সাহায্য করবে। কোথায় নিষিক্ত হবে এটা আমরা কিছুক্ষণ পরে পড়ব। তো সহজে বললে ফিমব্রি, এই যে এটা ও করবে কি, যখন নাকি শুক্রাণু পাবে তখন ওই শুক্রাণুকে খপ করে ধরে নেবে। তো ওইখান থেকে তখন আস্তে আস্তে ইনফান্ডিবুলাম, এরপর ইসমাস থেকে পরে জরায়ুতে যাবে। কীভাবে যাবে এটা কিছুক্ষণ পরে বলবো আর কি। তো আর কি কি, তিন নাম্বার হচ্ছে জরায়ু। জরায়ু তো বললাম, এই যে এটা হচ্ছে জরায়ু, এটা হচ্ছে জরায়ু। আচ্ছা, জরায়ু। জরায়ু। তো জরায়ুর বাইরের অংশটুকু হচ্ছে টোটাল 3টা অংশ। এক, পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম অর্থাৎ বাইরের অংশটুকু, অর্থাৎ ইসের মধ্যে আমরা দেখছি না, ওই যে হার্টের ক্ষেত্রে কাভারিং 3 প্রকার, ঠিক তেমনইভাবে জরায়ুতেও 3 প্রকার। আচ্ছা, জরায়ুর বাইরেরটা হচ্ছে পেরিমেট্রিয়াম, মাঝখানেরটা হচ্ছে মধ্যস্থ হচ্ছে মায়োমেট্রিয়াম। আচ্ছা, আর 3 নাম্বারটা হচ্ছে এন্ডো, মাঝখানেরটা বাংলা রয়ে গেলো। আচ্ছা, যাই হোক, এন্ডোমেট্রিয়াম। আর জরায়ুর উপরের দিকের একটা গম্বুজাকৃতি যে অংশটুকু আছে, এই যে এই গম্বুজাকৃতি অংশটাকে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ফান্ডাস। তো ফান্ডাস আমরা ইনশাল্লাহ পরিপাক চ্যাপ্টারেও পাবো। তো আপাতত এটা মনে রাখি। তো মাঝখানের অংশটুকু হচ্ছে জরায়ুদেহ, এটা হচ্ছে জরায়ুদেহ, এটা হচ্ছে জরায়ুদেহ। আর কি কি, আর হচ্ছে নিচের দিকের অংশটাকে বলতেছি আমরা সার্ভিক্স, এটা হচ্ছে সার্ভিক্স। আর যেটাকে আমরা বলতেছি জরায়ুকণ্ঠ বলি। এরপরে হচ্ছে এই অংশটুকু হচ্ছে ভেজাইনা কেন। আচ্ছা, আর ভেজাইনার বাইরের দিকের অংশটুকু যে কপাটিকা আছে, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ভালভা। এটাকে বলতেছি আমরা ভালভা। তো ভালভা 2 প্রকার হইতে পারে। একটা যদি বাইরের অধিকতর মোটা ভাঁজটা আছে, ওইটাকে বলতেছি আমরা লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরা। আর এর ভিতরের দিকের যে অংশটুকু তুলনামূলকভাবে পাতলা এবং ছোট ভাঁজ, ওইটাকে বলতেছি আমরা লেবিয়া মাইনোরা। আচ্ছা, আর কি কি, আর হচ্ছে 2টাকে মিলে আমরা পড়তেছি ভালভা। আর তো জরায়ু যখন নাকি প্রেগনেন্সির সময়, তখন দেখা যাইতেছে 20 গুণ বৃদ্ধি হইতে পারে, 20x হইতে পারে। আচ্ছা, আর কি কি, তো এছাড়া আর বাকি পড়ার মতো কিছু নাই। তো সামনে যাই। হ্যাঁ, এটা নিয়ে পড়াশোনা হইলো এতক্ষণ। এরপর হচ্ছে হরমোনাল ক্রিয়া। পুরুষদের ক্ষেত্রে যেমন হরমোনগুলো ছিল ওরকম
ঠিক সেম এরকমও কিছু থাকবে, আবার পাশাপাশি কিছু বাইরের মানে এক্সট্রা কিছু থাকবে যেগুলো নাকি শুধুমাত্র ফিমেলদের ক্ষেত্রে থাকবে। তো যেগুলো নাকি সবগুলোতেই থাকে এরকম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। আমরা পড়াশোনা করছিলাম যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এটা হাইপোথ্যালামাস থেকে আসে, আর হচ্ছে এটা লুটিনাইজিং হরমোন ও ফলিকল স্টিমুলেটিং লুটিনাইজিং হরমোন আর ও ফলিকল স্টিমুলেটিং হরমোন এটাকে বৃদ্ধি করে দিবে। আবার এটা ডিম্বাণু উৎপাদন ও ইস্ট্রোজেন মাত্রাও নিয়ন্ত্রণ করে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। 3 নম্বর হচ্ছে লুটিনাইজিং হরমোন। তো এই দুইটাই হচ্ছে পিটুইটারি থেকে নিঃসরণ হয়, পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসরণ হবে। আচ্ছা, এরপর কি হবে? ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল যেহেতু শব্দটা আছে, তো এইটাতে আমরা মনে রাখতে পারবো ওভারিয়ান ফলিকলের বৃদ্ধি করে। ওভারিয়ান ফলিকল কি এটা কিছুক্ষণ আমরা পড়বো, কিছুক্ষণ পরেই পড়বো আর কি। ওভারিয়ান ফলিকল বৃদ্ধি করবে, ওভুলেশন, পরে হচ্ছে ইস্ট্রোজেন সৃষ্টিতে এটা ভূমিকা রাখবে। আর লুটিনাইজিং হরমোনটা কি? লুটিনাইজিং হরমোনটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসরণ হবে। আর ওর নামের মধ্যে যেহেতু লুটিনাইজিং আছে, তো এটাতে আমরা মনে রাখতে পারবো কর্পাস লুটিয়ামকে প্রজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। তো ও হচ্ছে কর্পাস লুটিয়াম কোনটা, পরে ওভারিয়ান ফলিকল কোনটা, এগুলা কিছুক্ষণ পরে আমরা পড়বো। সো এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই। কর্পাস লুটিনাম এটাকে উদ্দীপ্ত করে প্রজেস্টেরন হরমোন কি করবে? প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করবে। আচ্ছা, এরপর হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে স্পেশাল 2টা হরমোন আছে, ইস্ট্রোজেন, আরেকটা হচ্ছে ইস্ট্রোজেন বানানটা একটু দেখে রাখি। ইস্ট্রোজেন বানান কিন্তু আই দিয়া বা ই দিয়া এরকম কিছু না, আগে কিন্তু ও আছে, ইস্ট্রোজেন। আর 5 নম্বরটা হচ্ছে প্রজেস্টেরন। তো ইস্ট্রোজেন হরমোন কি করবে? ও হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটাবে, পরে হচ্ছে যে মান্থলি সাইকেল আছে, পরে হচ্ছে ব্রিস্টের বৃদ্ধি করবে, আবার হচ্ছে জরায়ু প্রাচীরকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনবে, ইত্যাদি। আচ্ছা, আর ইস্ট্রোজেন আর ওদিকে প্রজেস্টেরন কি করবে? প্রজেস্টেরন হচ্ছে ও নিঃসরণ হবে হচ্ছে ডিম্বাশয় ও অমরা থেকে। ডিম্বাশয় ও অমরা থেকে ক্ষরিত হবে। আর প্রজেস্টেরন হরমোন বৃদ্ধি পাইলে তখন দেখা যেতেছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা হ্রাস পায়। আর এটার ফলে কি হবে? যেহেতু গোনাডোট্রপিন রিলিজিং হরমোন হ্রাস পাইতেছে, আর আমরা কিছুক্ষণ আগে পড়ছি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যদি ক্ষরিত হয় তখন লুটিনাইজিং হরমোনও বাড়ায় দিবে, ফলিকল স্টিমুলেটিং হরমোনও কি বাড়ায় দিবে। তো যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যদি কমে যায় তখন দেখা যাবে লুটিনাইজিং হরমোন আর ফলিকল স্টিমুলেটিং হরমোন দুইটাই কি কমে যাবে। তো এরপর হচ্ছে রিল্যাক্সিং হরমোন, অক্সিটোসিন হরমোন আছে। এই দুইটা আমরা একসাথে পড়ব। তার আগে আমরা একটু লেখাটাকে একটু কমপ্লেক্স করে রাখি, ঠিক আছে? তো 6 নাম্বারটা পড়তেছি আমরা। 6 নাম্বারটা হচ্ছে 6 ও 7 হচ্ছে অক্সিটোসিন
অক্সিটোসিন আর রিল্যাক্সিন ও রিল্যাক্সিং হরমোন। আচ্ছা, কোনটার কাজ কি? তো অক্সিটোসিন কাজটা হচ্ছে পরে, রিল্যাক্সিন হরমোন কাজটা হচ্ছে আগে। তো রিল্যাক্সিন হরমোন করবে কি, যখন নাকি কথা ডিম মানে ওই ফিটাসটা যদি মানে পরিণত না হয়ে থাকে, তখন ওই সময় পর্যন্ত সে করবে কি, মানে যেন ওই বাচ্চাটা যেন বের না হয়ে যায়, ওই দিকে খেয়াল রাখবে, বাচ্চাটা যেন বের না হয়ে যায়। বাচ্চা যেন বের না হয়, ওই কাজ মানে এর জন্য যা করা দরকার সেটা করবে রিল্যাক্সিন হরমোন। আর অক্সিটোসিন করবে ঠিক উল্টাটা। অক্সিটোসিন আর কাজটাও করবে হচ্ছে যখন নাকি প্রেগনেন্সির সময়, অর্থাৎ যখন নাকি বাচ্চাটা প্রসব হবে, তখন দেখা যাইতেছে যে অক্সিটোসিন করবে কি, তো জরায়ুটাকে কম্প্রেস করে যেন বাচ্চাটা সহজে বের হইতে পারে। তো ওই কাজটাই করবে হচ্ছে অক্সিটোসিন, বাচ্চা বের করে। তো যাই হোক, এটা পরস্পর বিপরীতমুখী কাজ। আর 8 নাম্বার একটা হচ্ছে, 8 নাম্বার বলতেছি আমরা লুটিওট্রফিক হরমোন। এটাকে আমরা প্রোল্যাক্টিন হরমোনও বলি। প্রোল্যাক্টিন হরমোন, এটাকে প্রোল্যাক্টিন হরমোনও বলি। এটার সাথে সম্পর্কিত হচ্ছে ব্রেস্টের, অর্থাৎ দুগ্ধক্ষরণ ঘটাবে কোনটা যদি বলা হয়, তাহলে এটা হবে হচ্ছে এই প্রোল্যাক্টিন হরমোন বা লুটিওট্রফিক হরমোন। এটাই করবে হচ্ছে এই মিল্ক। তাহলে আমরা বলতেছি মিল্কের সাথে সম্পর্কিত হচ্ছে লুটিওট্রফিক হরমোন। আচ্ছা, আরেকটা হচ্ছে গোনাডোকর্টিকয়েড হরমোন, এতটা গুরুত্বপূর্ণ না। তো এরপরে আমরা যাই, পরে আসছে হচ্ছে প্রজননের বিভিন্ন পর্যায়। তো প্রজননের বিভিন্ন পর্যায় ও দশার প্রথম স্তরটা হচ্ছে বয়সন্ধিকাল। বয়সন্ধিকাল হচ্ছে কৈশোর আর এদিকে হচ্ছে যৌবন, আর এর মাঝামাঝি অবস্থাটাই হচ্ছে বয়সন্ধিকাল। তো বয়সন্ধিকালে দেহের এই বিভিন্ন হরমোনাল বা বডির মধ্যেও ফিজিক্যাল বিভিন্ন পরিবর্তন আসে। তো ওইটাই হচ্ছে মেনলি বয়সন্ধিকাল। তো এটার যে পরিবর্তনগুলো আছে, এটাকে পরিবর্তনকালীন যেই দশাগুলা অবস্থা ও সেগুলোকে আমরা বলতেছি টেনার দশা। বিজ্ঞানী টেনার এটা আবিষ্কার করেছেন, সেই হিসাবে টেনার দশা এটার নাম দেওয়া হয়েছে, টেনার দশা। আর কি তো বয়সন্ধিকালে মেলদের ক্ষেত্রে কি হবে, যে দাড়ি গোঁফ হবে, লম্বা চড়া হবে, ব্রণ হতে পারে, ঠিক আছে, দাঁত সবগুলো স্থায়ী দাঁতগুলো উঠতে পারে, ইত্যাদি ইত্যাদি। তবে ফিমেলদের ক্ষেত্রে কি ওগুলো এরকমই মোটামুটি, কিন্তু ওই যে গোঁফ হবে না, কিন্তু দেখা যেতেছে যে ব্রিস্ট বিকশিত হবে। পরে হচ্ছে যেই ফেসের বা চামড়ার একটা তৈলাক্ত একটা ভাব আসবে, যার কারণে গ্লেজ দেবে। এরপর আর কি স্থায়ী দাঁত উঠতে পারে, দ্রুত উচ্চতা বাড়তে পারে, ওজন বাড়তে পারে, ইত্যাদি ইত্যাদি। তবে এখানে টোটাল ফিমেলদের ক্ষেত্রে কয়েকটা বিষয় আমরা করে রাখবো, স্পেশাল কিছু ওয়ার্ড আসছে, এটা আমরা পড়তে হবে। এক হচ্ছে থ্যালার্কি। তো থ্যালার্কি বিষয়টা কি? থ্যালার্কি হচ্ছে ব্রিস্টের যে বিকশিত হইতেছে, ওইটাকে বলতেছে আমরা থ্যালার্কি। ব্রিস্ট বিকশিত, এটা হচ্ছে তাদের বডির কি প্রথম পরিবর্তন, ফার্স্ট চেঞ্জ। তো এটাকেই আমরা বলতেছি থ্যালার্কি। 2 নাম্বার কি? 2 নাম্বারটা হচ্ছে পিউবার্কি। 3 নাম্বার হচ্ছে ম্যানার্কি। আর লাস্টেরটা হচ্ছে
মেনোপজ। তো পিউবার্কি কি? পিউবার্কি হচ্ছে বগলে বা শ্রোণীদেশে যে লোম উঠতে শুরু করে, বগল ও শ্রোণীদেশে যে লোম উঠতে শুরু করে ওইটাকে বলতেছি, ওই অবস্থাটাকেই বলতেছে পিউবার্কি। আচ্ছা, মেনার্কি কি? মেনার্কি হচ্ছে ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেল, যেটা ওইটাকে বলতেছি আমরা মেনার্কি। তো ফার্স্ট পিরিয়ডটাকে আমরা বলতেছি মেনস্ট্রুয়াল সাইকেল। আচ্ছা, আর মেনোপজটা কি? মেনোপজ হচ্ছে যখন নাকি এই মেনস্ট্রুয়াল সাইকেলটা বন্ধ হয়ে যায়। পিরিয়ড অফ, এটাকে বলতেছি আমরা মেনোপজ। আচ্ছা, এরপরে কি? এরপর হচ্ছে এই মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র নিয়ে আমরা অনেক আলোচনা। তো রজচক্র নিয়ে পড়তে হলে এটাকে বলতেছি আমরা মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল, যেটাকে আমরা বা পিরিয়ডে বলি। আচ্ছা, এরপর কি? এটা হচ্ছে ফিমেলদের বডিতে প্রতি এভারেজে 28 দিন, 28 দিন, 28 ডেজ। আর এমনিতে 24ও হইতে পারে বা 32 ডেজও হইতে পারে। আচ্ছা, এরপর কি? তো এই মানে এই যে 28 দিন এভারেজে, এটার মধ্যে গড়ে 3 থেকে হইতে পারে, 3 দিনও হইতে পারে, 3 থেকে 5 দিন পর্যন্ত জ্বরের যে অন্তঃস্থ স্তর বা অ্যান্ড্রোমেট্রিয়াম ওইটা কি অবক্ষয় হয়। তো অবক্ষয় হওয়ার ফলে দেখা যেতেছে ডিম্বাণু, যেটা অনিষিক্ত ডিম্বাণুটা আছে ওইটা নষ্ট হয়ে যায়। এই মানে অনিষিক্ত ডিম্বাণু যেটা আছে ওইটার সাথে ব্লাড, পরে হচ্ছে মিউকাস, এগুলো কি মানে ভেজাইনা দিয়ে রিলিজ হইতেছে, এটাকে বলতেছে আমরা রজচক্র। আচ্ছা, এটা হচ্ছে রজচক্র হওয়া মানে হচ্ছে একজন ফিমেল যে সে রিপ্রোডাকশনের জন্য সে যোগ্য, ওইটা বোঝায়। অর্থাৎ রজচক্র যতক্ষণ পর্যন্ত হইতেছে মানে বুঝাইতেছে সে এখনো পর্যন্ত সে রিপ্রোডাকশনে সক্ষম। আচ্ছা, আর কি কি? রজচক্রের প্রধান কারণটা কি? কারণ যদি আমরা বলি, এটা হচ্ছে মানে একজন যৌন ক্ষমতা সম্পন্ন নারীদের গর্ভসঞ্চারের অক্ষমতা। আচ্ছা, অক্ষমতা জিনিসটা কীভাবে বলতেছি? অর্থাৎ যখন নাকি একজন ফিমেলের প্রতি মান্থেই দেখা যাইতেছে যে একটা দিনে মানে একটা ডিম্বাণু ও বের হয়ে যায়, সেটা ডিম্বনালীতে অপেক্ষা করে। তো ডিম্বনালী কোনটা ওইটা আমরা কিছুক্ষণ আগেও পড়ছি। তো ডিম্বনালীতে অপেক্ষা করে, তো কয়েকদিন পর্যন্ত অপেক্ষা করার পর যদি দেখা যাইতেছে যে ইন্টারকোর্স হয়, তো ইন্টারকোর্স হইলে তখন দেখা যাইতেছে বাচ্চা জন্মগ্রহণ করার অবস্থা তৈরি হবে, গর্ভসঞ্চার হবে। কিন্তু যদি এরকম হয় যে ইন্টারকোর্স না হয়, তখন দেখা যাইতেছে কয়েকদিন পর ওই ডিম্বাণুটা নষ্ট হয়ে যাবে। তো নষ্ট হয়ে যাওয়ার পরে সেটা রজস্রাবের সাথে যে ঝরে পড়ে। তো সন্তান ধারণের যে অক্ষমতা, তো সন্তান ধারণের অক্ষমতা কেন বলতেছে? অর্থাৎ যদি কথা যদি সে যদি মানে নিষিক্ত হয়ে যেত, অর্থাৎ ডিম্বাণুটা যদি নিষিক্ত হয়ে যেত, তখন কি আর রজচক্রটা হইতো না? তখন কিন্তু আর রজচক্র হইতো না। এমনকি যখন নাকি এটাকে কি বলতেছে আমরা প্রসব অবস্থায় আছে, প্রেগনেন্সির অবস্থায়, তখন কিন্তু প্রায় যে 9-10 মাস, তখন কিন্তু এই সাইকেলটা হয় না। ঠিক আছে? তো এটাই আমরা বলতেছি যে সন্তান ধারণের যে অক্ষমতা, এই জন্যই এই রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল, এটাকে আমরা বলতেছি জরায়ুর কান্না। জরায়ুর কান্না। আচ্ছা, এর কারণ কি কি এটা নিয়ে আমরা পড়লাম। তো এখন ফুল প্রসেসটা আমরা পড়ব। তো জরায়ুর রজচক্রের ক্ষেত্রে টোটাল 3টা, এমনিতে 2টা ফেজে ভাগ করা যায়। এক হচ্ছে ফলিকুলার ফেজ আর 2 হচ্ছে লুটিয়াল ফেজ।
তো ফলিকুলার ফেজ বলতে বলতেছি আমরা। তো এর আগে যদি আমরা এই পৃষ্ঠায় দেখি রজচক্র, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, দুইটা চক্রে। এক হচ্ছে ডিম্বাশয় চক্র, আর 2 নম্বর হচ্ছে জরায়ু চক্র। তো ডিম্বাশয় চক্রের মধ্যে কি কি হইতে পারে? এক হইতে পারে ফলিকুলার পর্যায়, যেটা কিছুক্ষণ পর আমরা দেখবো ইনশাআল্লাহ। ফলিকুলার পর্যায়। আর 2 হইতে পারে লুটিয়াল পর্যায়। আর জরায়ু চক্রের ক্ষেত্রে হইতে পারে রজস্রাবীয় পর্যায়। রজস্রাবীয় পর্যায়। 2 হইতে পারে বর্ধনশীল। প্রত্যেকটার ব্যাখ্যা আমরা কিছুক্ষণ পর পড়ব। তো বর্ধনশীল পর্যায়। 3 হইতে পারে ক্ষরণশীল। পর্যায়। তো এখানে যে আমরা ফলিকুলার ফেজ আর লুটিয়াল ফেজ যেটাই বলতেছি, এটা কিন্তু আমরা মূলত হচ্ছে ডিম্বাশয় চক্র। আর জরায়ু চক্র যেটা, ওইটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে আমরা পড়তেছি জরায়ু চক্র, নিচেরটা হচ্ছে জরায়ু চক্র, আর উপরের যেটা আছে ওটা হচ্ছে ডিম্বাশয় চক্র। আচ্ছা, এখন কি কি বিষয়? তো জরায়ু চক্রকে আমরা টোটাল 3টা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে রজস্রাবীয় পর্যায়। হচ্ছে এই যে এতটুকু। যদি আমরা এটা হচ্ছে রজস্রাবীয় পর্যায়। রজস্রাবীয় পর্যায়। তো রজস্রাবীয় পর্যায়ের মধ্যে কি কি হয় এটা আমরা এখন দেখব। তো আগে এগুলো দেখে নেই যে কোনটাকে কোন পর্যায়ে বলতেছি আমরা। এরপর হচ্ছে যদি আমরা হলুদ কালার দিয়ে দেখি, হলুদ কালারের মধ্যে যদি এই এতটুকু, এটা হচ্ছে আমরা বলতেছি, এটাকে আমরা বলতেছি বর্ধনশীল। পর্যায়। আর লাস্টে হচ্ছে ক্ষরণশীল। পর্যায় হচ্ছে এই যে এতটুকু। এই পুরোটাই হচ্ছে যেহেতু ব্লাডের সাথে, আচ্ছা, এটা হচ্ছে আমরা বলবো ক্ষরণশীল। আর লাস্টে এটা আবার শুরু হচ্ছে রজস্রাবীয় পর্যায়। এটা হচ্ছে আবার রজস্রাবীয় পর্যায়। ঠিক আছে। তো আমরা যদি বর্ধনশীল পর্যায় থেকে আগে দেখি, বর্ধনশীল পর্যায়ে কি হয়। তো ডিম্বাশয় চক্রটা আগে দেখি আমরা, তাহলে কোনটা কি হইতেছে। এই দুইটা হচ্ছে একটা ফলিকল উৎপন্ন হইতেছে, বিকাশমান ফলিকল।
স্পিকার সমান ফলিকল, আর এটা হচ্ছে পরিণত ফলিকল, পরিণত ফলিকল। আচ্ছা, পরিণত ফলিকল, এই ফলিকুলার পর্যায় পর্যন্ত এটা কি একটা ফলিকলটা পরিণত হয়। আচ্ছা, লুটিয়াল পর্যায়ের ক্ষেত্রে কি হয়, তখন হুট করে দেখা যাবেতেছে এই যে ডিম্বাণু, এটাকে বলতেছে আমরা ডিম্বাণু, এটা হচ্ছে ডিম্বাণু। এই ডিম্বাণুটা রিলিজ হয়, তো এটাকে আমরা বলতেছি ওভুলেশন বা ডিম্বপাত, ডিম্বপাত। আচ্ছা, ডিম্বপাত হয়। আর এটাকে আমরা যে হলুদ কালার এই অংশটা, এটাকে আমরা বলতেছি কর্পাস লুটিয়াম। কিছুক্ষণ আগে যে আমরা পড়লাম কর্পাস লুটিয়াম, এটাই হচ্ছে সেই কর্পাস লুটিয়াম, তো কর্পাস লুটিয়াম যেহেতু দেখতেছে আমরা হলুদ কালারের, তো এটাকে আমরা ইয়েলো বডিও বলি, ইয়েলো বডি। আচ্ছা, ইয়েলো বডি। তো এরপর একটা সময় দেখা যেতেছে এটা ওই কর্পাস লুটিয়ামটাই ভেঙে যাইতেছে। আচ্ছা, এটা নষ্ট হয়ে যায় পরে। তো ফার্স্ট জিনিসটা যদি আমরা পড়ি, এটা হচ্ছে বর্ধনশীল পর্যায় থেকে আগে পড়ি, বর্ধনশীল পর্যায়। তো আমরা যখন পড়েছিলাম অনেকক্ষণ আগে যে প্রতি মাসেই তাদের একটা কি ডিম্বাণু নিষিক্ত হয়, এই যে ডিম্বাণুটা ডিম্বপাত হয়, এই যে ওভুলেশন বা ডিম্বপাত হয়। তো এটা এক সময় কি ফ্যালোপিয়ান টিউবে অপেক্ষা করে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখা যাইতেছে যখন নাকি ইন্টারকোর্স হইতেছে না, তখন এই যে ডিম্বাণুটা আছে এটা নষ্ট হয়ে যায়। তখন ডিম্বাণুটা নষ্ট হয়ে গেলে, ডিম্বাণুটা যখন নষ্ট হয়ে যায়, তখন দেখা যাইতেছে এই কর্পাস লুটিয়াম এটাও নষ্ট হয়ে যাইতেছে। তো নষ্ট হয়ে গেলে তখন দেখা যাইতেছে নষ্ট হয়ে যাওয়ার পরে ভেঙে যায়, এই কর্পাস লুটিয়ামটা ভেঙে গেলে আবার দেখা যেতেছে যে ইস্ট্রোজেন, কর্পাস লুটিয়াম আবার ইস্ট্রোজেন আবার প্রজেস্টেরন উৎপন্নের সাথেও সম্পর্কিত, অ্যান্ড প্রজেস্টেরন। আচ্ছা, এখন দেখা যেতেছে যদি কর্পাস লুটিয়ামটা ভাঙ্গেই যায়, তখন দেখা যাবে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন এগুলো নষ্ট হয়ে যেতেছে, বন্ধ হয়ে যেতেছে। তখন এরপরে কি হবে, যে রক্তজালকটা মানে যে এই কি বলি অ্যান্ড্রোমেট্রিয়াম, জ্বরের অ্যান্ড্রোমেট্রিয়ামের রক্তজালকগুলো আছে, এই যে রক্তজালকগুলো আছে, এগুলো দেখা যাইতেছে ফেটে গেলে পরে দেখা যায় ডিম্বাণু, মিউকাস এবং রক্তসহ অ্যান্ড্রোমেট্রিয়াম ভাঙে যায়। পরে হয় হচ্ছে এই যে রজস্রাবীয় পর্যায়। তো রজস্রাবীয় পর্যায় হচ্ছে ওই যে 3 থেকে 5 দিন বা যতটুকু হয় আর কি। তো এরপরে দেখা যেতেছে বর্ধনশীল বলতে বোঝাইতেছে তখন যখন নাকি রজস্রাবটা হয়ে যায়, এটা মান্থলি যে সাইকেলটা, ওটা হওয়ার পর শুধুমাত্র দেখা যাইতেছে জরায়ুতে কেবলমাত্র ল্যামিনা প্রোপিয়া একটা অংশ থাকে, ল্যামিনা প্রোপিয়া শুরুর দিকে থাকে প্রোপিয়া, আর এর মেইন গঠনটা আছে ওইটাই থাকে। তো লেমিনা প্রোপিয়া এরপরে কি হবে, আস্তে আস্তে দেখা যাইতেছে গ্রাফিয়ান ফলিকল, দেখেন পরিণত যে ফলিকল ওইটাকে আমরা বলতেছি গ্রাফিয়ান ফলিকল। তো গ্রাফিয়ান ফলিকল যখন বাড়ে, তখন দেখা যাইতেছে সাথে সাথে ইস্ট্রোজেন হরমোনও বাড়ে। তো এটা যখন বাড়ে, তখন দেখা যাইতেছে ইস্ট্রোজেন হরমোনটাও বাড়তেছে। তো হরমোনটা বাড়লে দেখা যাইতেছে ইস্ট্রোজেনের প্রভাবে এন্ডোমেট্রিয়ামটা খুব দ্রুত বাড়া শুরু করে। এই যে বাড়তেছে, দেখেন এই যে অল্প ছিল, এরপর আরেকটু বাড়ছে, এরপর আরও বাড়ছে, তো বাড়তে থাকে। এটার কারণ কি, এটা হচ্ছে ইস্ট্রোজেনের কারণে। তো একটা সময় প্রায় 12 থেকে 13তম দিনের ক্ষেত্রে তখন দেখা যাইতেছে ইস্ট্রোজেন খুব বেড়ে যায়। 12 যদি করি 12 থেকে 13 দিনের মধ্যে একটা হাইপ করে ইস্ট্রোজেনটা, এটা খুব বেড়ে যায়। এর ফলে দেখা যাইতেছে যে আপনার 14 নম্বর দিনের ক্ষেত্রে লুটিনাইজিং হরমোনের প্রভাবে এই ডিম্বপাতটা হয়, ওভুলেশনটা হয়। তো ওভুলেশনটা হইতেছে কততম দিনে, 14th ডে। তো 14তম দিনে হয়। তো এরপরে কি হয়,
এরপর আস্তে আস্তে ক্ষরণশীল পর্যায়ে যখন নাকি খুব দ্রুত এটার অবস্থানটা পরিবর্তন হইতে থাকে, এরপর যখন একটা সময় দেখা যাইতেছে এই গ্রাফিয়ান ফলিকল, এই যে গ্রাফিয়ান ফলিকল, এটা কর্পাস লুটিয়ামে হয়, কনভার্ট হইতেছে গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ফলিকলটা কর্পাস লুটিয়ামে পরিণত হইতেছে। তো কর্পাস লুটিয়াম হচ্ছে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন বৃদ্ধি করে। তো ইস্ট্রোজেন কিছুক্ষণ আগে দেখলাম যে ইস্ট্রোজেন যখন হয় তখন দেখা যাইতেছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, পরে লুটিনাইজিং হরমোন, পরে হচ্ছে এছাড়াও মানে খুব বাড়ে, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম স্তরের যেই গঠনটা ওটা খুব দ্রুত বাড়ে। কিন্তু দেখা যাইতেছে যখন নাকি প্রজেস্টেরন হরমোন হয় রিলিজ হয়, তখন দেখা যাইতেছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এটাকে বাধা দেয়। মানে এত ও বলে যে প্রজেস্টেরন বলে কি যে এত দরকার নেই, কমায় দাও। তখন এই ফলিকল স্টিমুলেটিং হরমোনটা আস্তে আস্তে অল্প অল্প রিলিজ হইতে থাকে। এরপর দেখা যাইতেছে যে ডিম্বাণু যখন নিষিক্ত না হয়, এই যে ডিম্বপাত হইল কিন্তু নিষিক্ত হয়নি, তখন 10 থেকে 12 দিন পরে 10 থেকে 12 দিন পরে দেখা যাইতেছে এই কর্পাস লুটিয়ামটা এরকম ভেঙে যায়। তখন ভেঙে গেলে কি হয়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বন্ধ হয়ে যায়। এরপর আস্তে আস্তে এই যে আবার রজস্রাব হয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে পুরো রজচক্রের স্তর মানে প্রসেসটা। তো রজস্রাবীয় পর্যায়ে কোনটা হয় এগুলো আমরা পড়ছি মাত্র। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে কি ঋতুচক্র, মানে আমাদের যেমন মানে হিউম্যানদের ক্ষেত্রে যেমন হয় হচ্ছে কি বলে, হিউম্যান যে ফিমেলদের ক্ষেত্রে রজচক্র হয়, কিন্তু এরকম মানে রজচক্র হয় না, কিন্তু একটা ঋতুচক্র হয় আর কি। ঋতুচক্র বলতেছি আমরা, এটা হয় হচ্ছে কিছু এই অ্যানিমেলদের ক্ষেত্রেও, প্রাণীদের ক্ষেত্রেও হয়, কিন্তু ওদের মতো ওদের এরকম রজস্রাব হয় না। কিন্তু ওদের কি হয়, যখন নাকি মানে এন্ডোমেট্রিয়ামটা একটু ভেঙে যায় তখন দেখা যাচ্ছে হালকা রক্তক্ষরণ ঘটে, এছাড়া আর মানে বাইরে নিঃসরণ হয় না, যার কারণে বোঝাও যায় না। আচ্ছা, এরপরে হচ্ছে গ্যামেট সৃষ্টি এটা দুই ধরনের হইতে পারে, শুক্রাণু সৃষ্টিও হইতে পারে, আবার হচ্ছে ডিম্বাণু সৃষ্টিও হইতে পারে। আচ্ছা, তো ডিম্বাণু সৃষ্টি আর শুক্রাণু সৃষ্টির মধ্যে দেখা যাইতেছে যে সব ধরনের কোষগুলোই, অর্থাৎ যেগুলো নাকি মানে কি বলতেছেন ওরা, যেগুলো নাকি শুক্রাণু সৃষ্টির গ্যামেট সৃষ্টির এই প্রসেসে অংশগ্রহণ করবে ওগুলোকে আমরা বলতেছি জনন মাতৃক কোষ। জনন মাতৃ কোষ, এটা হচ্ছে টয়েজেন ডিপ্লয়েড কোষ। আচ্ছা, ডিপ্লয়েড কোষ। এরপর কি হবে, মাইটোসিস, এটা হচ্ছে মাইটোসিস তো আমরা বুঝি একটা সেল থেকে দুইটা সেল হবে, মাইটোসিস। তো মাইটোসিস হইতেছে, এরপর আবারও মাইটোসিস হইতেছে, দুইটা মাইটোসিস হওয়ার পর দেখা যাবে একটা সেল থেকে 4টা সেলে পরিণত হয়েছে। আচ্ছা, তো এরকম কিন্তু একটা সেল থাকে না, অসংখ্য সেল থাকে না, তো ওইটার থেকে আমরা একটা উদাহরণ হিসাবে একটা সেল নিছি। আচ্ছা, তো এই যে 4টা সেল নিলাম, তো এই অংশটাকে বলতেছি আমরা, এই পর্যায়টাকে আমরা বলতেছি সংখ্যা বৃদ্ধি। দেখা যাইতেছে একটা থেকে 4টা হয়েছে, তো এই জন্য আমরা এটাকে বলতেছি সংখ্যা বৃদ্ধি পর্যায়। আচ্ছা, সংখ্যা বৃদ্ধি পর্যায়। তো একটা সময় দেখা যাইতেছে যে সার্টলি কোষ, যেটা আমরা কিছুক্ষণ আগেও পড়ছি, তো সার্টলি কোষ থেকে মানে সার্টলি কোষ তো পুষ্টি মানে নিঃসরণ করে, পুষ্টি সাধন করে আশপাশের কোষগুলোকে। তো দেখা যাইতেছে পুষ্টি নিতে নিতে একটা সময় এই একটা সেল দেখা যাইতেছে একটু বড় হয়ে যায়, এই যে বড় হইল। আচ্ছা, আর এটাকে আমরা বলতেছি স্পারমাটোগোনিয়া। এই যে 4টা, প্রত্যেকটা হচ্ছে স্পারমাটোগোনিয়া, আর এটা হচ্ছে টয়েজেন ডিপ্লয়েড কোষ। আচ্ছা, এরপর হচ্ছে এই দেখা যেতেছে যেহেতু সংখ্যা বৃদ্ধি থেকে একটা সেল খুব বড় হয়ে গেছে, তো একটা যে বড় হয়েছে, এই বড় হওয়ার এই পর্যায়টাকে আমরা বলতেছি পরিবর্ধন।
কোনটা বা সংখ্যা বৃদ্ধি কোনটা, যদি আমরা করে আরও স্পেসিফিকভাবে করতে চাই, তাহলে এটা হচ্ছে আচ্ছা, এরপর হচ্ছে এটা একটা অংশ, এটা একটা অংশ, এরপর এখান থেকে এটা পর্যন্ত একটা পর্যায়, আর লাস্ট অফ অল এটা একটা পর্যায়। আচ্ছা, টোটাল 4টা পর্যায় ভাগ করলাম। তো প্রথম পর্যায়টাকে আমরা বলতেছি হচ্ছে, এই পর্যায়টাকে বলতেছি আমরা সংখ্যা বৃদ্ধি। 2 নম্বরটা হচ্ছে দেখা যাইতেছে একটা সেল বড় হইতেছে, তো এটা হচ্ছে পরিবর্ধন, এটাকেই আমরা বলতেছি পরিবর্ধন। তো পরিবর্তন হওয়ার পর এই কোষটাকে, একটা যে স্পেসিফিক কোষ, এটাকে বলতেছি আমরা প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট, এটা হচ্ছে টয়েজেন। আচ্ছা, এরপর দেখা যাবে হচ্ছে মিওসিস হবে। এটা হবে হচ্ছে, এটা একটা মিওসিস 1, আর এটা হচ্ছে মিওসিস 2। আচ্ছা, মিওসিস 2। তো মিওসিসের ক্ষেত্রে আমরা কি জানি? মিওসিসের ক্ষেত্রে একটা সেল থেকে 4টা সেলে পরিণত হয়। তো মিওসিসের এই অংশটুকু আমরা বলতেছি, এটাকে আমরা বলতেছি পূর্ণতা প্রাপ্তি। পর্যায়। আচ্ছা, এরপর এখান থেকে তৈরি হচ্ছে এই অংশটুকু, এগুলোকে আমরা বলতেছি সেকেন্ডারি স্পারমাটোসাইট। তো এখন দেখি, এটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, ঠিক আছে। এরপর হচ্ছে এই জায়গা থেকে 4টা যে সেল তৈরি হলো, এটাকে আমরা বলতেছি স্পারমাটিড। প্রত্যেকটাই হচ্ছে করে হ্যাপ্লয়েড কোষ, স্পারমাটিড। তো স্পারমাটিড হচ্ছে আর স্পারমাটিড এই অংশ পর্যন্ত হচ্ছে দেখা যাইতেছে শুক্রাণুগুলো কি নড়াচড়া করতে পারে না, নিশ্চল থাকে। কিন্তু এরপর নিশ্চল থেকে যেই এই সচল হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে, এটাকে বলতেছি আমরা স্পারমিওজেনেসিস। যদি আমরা সহজে একটা মানে পার্থক্য হিসাবে যদি পড়ি, স্পারমাটোজেনেসিস হচ্ছে শুধুমাত্র শুক্রাণুটা তৈরি হবে, ঠিক আছে। এই পুরো প্রসেসটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। আর আর লাস্টে এই অংশটা, যেটা নাকি একটা স্পারমাটিড, এটা কি সচলে একটা নিশ্চল সচল স্পারমাটিডে পরিণত হইতেছে যে প্রক্রিয়ায়, ওইটাকে বলতেছে আপনার স্পারমিওজেনেসিস। আচ্ছা, এরপর হচ্ছে গ্যামেট সৃষ্টি ও ডিম্বাণু সৃষ্টির যেই প্রসেসটা, ওইটাও হচ্ছে ঠিক তেমনইভাবে এখানেও জনন মাতৃকোষ আছে। এরপর হচ্ছে জনন মাতৃকোষ থেকে দেখা যাবে হচ্ছে মাইটোসিস হবে। এখানে মাইটোসিস একটা হইতেছে, মাইটোসিস 2 হবে। এরপরে 4টা সেল হলো, 4টা সেল, এই পুরোটাকে বলতেছি আমরা সংখ্যা বৃদ্ধি পর্যায়। মানে ওই শুক্রাণুর ক্ষেত্রে সেম টু সেম শুক্রাণু। আচ্ছা, এতটুকু হচ্ছে, এটাকে বলতেছি আমরা ওগোনিয়া। এটা হচ্ছে টয়েজেন। আচ্ছা,
স্পার্মা ওগোনিয়া। এরপর দেখা যাবে যে একটা সেল, যেমন ধরে আমরা কিছুক্ষণ আগে পড়ছি, যেমন ধরেন একটা সেল প্রাইমারি সাইটের ক্ষেত্রে কি একটা সেল বড় হয়ে যায় না, ঠিক তেমনইভাবে এখানেও দেখা যাবে যে প্রাইমারি সাইটের ক্ষেত্রেও সেম। এটা হচ্ছে প্রাইমারি সাইট। প্রাইমারি সাইট, প্রাইমারি সাইট একটা সেল কি বড় হলো, পুষ্টি নিয়ে এটা বড় হলো, বড় হওয়ার পর সে এটা আবার দেখা যেতেছে মিওসিস 1 হবে। এটা হবে হচ্ছে মিওসিস 1, এটা রেড কালার দিয়ে নিই, মিওসিস 1, মিওসিস 1। মিওসিস 1 হওয়ার পর দেখা যাবে হচ্ছে একটা সেল কি বড় হয়েছে না, আরেকটা সেল ছোট হয়েছে। তো যে সেলটা বড় হয়েছে এটাকে আমরা বলতেছি সেকেন্ডারি, সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট। আর এটাকে বলতেছি আমরা পোলার বডি, পোলার বডি। আচ্ছা, পোলার বডি। এরপর দেখা যাবে হচ্ছে এটা বেশি দিয়ে ফেলছে। আচ্ছা, এরপর সেকেন্ডারি ওসাইটটা দেখা যাবে হচ্ছে ওই জায়গা থেকে আবার দুইটা সেল হইতেছে। একটা হবে হচ্ছে একটা এটাকে বলতেছি আমরা মিওসিস 2, মিওসিস 2। আচ্ছা, মিওসিস 2 হওয়ার পর যেই সেলটা হইতেছে এটাকে বলতেছি আমরা ওটিট, ওটিট। আচ্ছা, ওটিট থেকে পরে শেষমেশ ডিম্বাণু হয়, এটা হচ্ছে ডিম্বাণু, এই যে লাস্ট পর্যায়ে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে মিওসিস 2 কিন্তু সরাসরি হয় না। যেমন ধরে আমরা এখানে যেমন পড়ছি যে মিওসিস 1 হইতেছে, মিওসিস 2 হইতেছে শুক্রাণুর ক্ষেত্রে সাথে সাথে, কিন্তু মিওসিস 2টা ডিম্বাণু সৃষ্টির ক্ষেত্রে সাথে সাথে হয় না। মিওসিস 2 হবে তখনই যখন নাকি দেখা যাবে হচ্ছে একটা শুক্রাণু নিষিক্ত হইছে, তখন দেখা যেতেছে মিওসিস 2 হবে। তো আমরা যতটুকু দেখতেছিলাম যে মেন কথা হচ্ছে একটা প্রাইমারি ওসাইট ছিল, এরপর এখান থেকে একটা সেকেন্ডারি ওসাইট হইতেছে আর একটা পোলার বডি হইতেছে। ঠিক তেমনইভাবে এরপর আবার মিওসিস 2 হবে। মিওসিস 2 হওয়ার পরে দেখা যাবে যে এই সেকেন্ডারি ওসাইট থেকে আবার একটা ওটিড হবে আর আরেকটা পোলার বডি। এটা কিন্তু পোলার বডি, পোলার বডিগুলো এক কালার দিই। পোলার বডি এটা একটা, পোলার বডি 2, পোলার বডি 3। তো পোলার বডি তাহলে শেষমেশ আসলো কি কি আমাদের রেজাল্ট আসলো হচ্ছে, যদি রেজাল্ট বলি, পোলার বডি আসতেছে টোটাল তিনটা, আর এরপর ওটিড আসতেছে একটা, ঠিক আছে, ওটিড আসতেছে একটা। তো ওটিড একটা থেকে পরবর্তীতে দেখা যাবে হচ্ছে ডিম্বাণু হইতেছে, কিন্তু বাকি যে পোলার বডিটা আছে তিনটা, এই তিনটা দেখা যাবে নষ্ট হয়ে যেতেছে। কোন জায়গায় নষ্ট হইতেছে দেখেন। তো আমরা পর্যায়ে আসতেছিলাম হচ্ছে সংখ্যা বৃদ্ধি পর্যায়ে আসছিলাম। সংখ্যা বৃদ্ধি থেকে দেখা যেতেছে এই অংশটুকু, এটাকে বলতেছি আমরা, এই অংশটুকু বলতেছি আমরা সংখ্যা বৃদ্ধি। এই যে এই অংশটুকু বলতেছি আমরা পরিবর্ধন পর্যায়, পরিবর্ধন পর্যায়। আর এর পরবর্তীতে দেখা যাইতেছে পূর্ণতা প্রাপ্তি পর্যায় হচ্ছে পূর্ণতা প্রাপ্তি পর্যায়। এটাকে বলতেছি আমরা পূর্ণতা প্রাপ্তি পর্যায়, পূর্ণতা প্রাপ্তি পর্যায়। এটা হচ্ছে পূর্ণতা প্রাপ্তি পর্যায়। আর লাস্টে হচ্ছে এই অংশটুকু ওটির থেকে যে মানে পোলার বডি যে নষ্ট হইতেছে, এগুলো হইতেছে হচ্ছে রূপান্তর পর্যায়। এই যে এই অংশটুকু হচ্ছে আমরা বলতেছি রূপান্তর। তাহলে মেন কথা হচ্ছে রূপান্তর পর্যায়ে দেখা যেতেছে আমাদের রূপান্তর পর্যায়ে যতগুলো পোলার বডি ছিল এগুলো নষ্ট হয়ে যেতেছে। তো আমরা গ্যামেট সৃষ্টির মধ্যে এই শুক্রাণু সৃষ্টি, ডিম্বাণু সৃষ্টি দুইটা আলহামদুলিল্লাহ পড়া হলো। এখন এটার মধ্যে এক নজরে যদি দেখি যে
মানে মূলত আমরা কি পড়লাম, গ্যামেট সৃষ্টিটা হচ্ছে দেখা যাইতেছে শুক্রাণুর ক্ষেত্রে একটা জননমাতৃ কোষ থেকে 4টা স্পারমাটিড বা স্পার্ম তৈরি হইতেছে। কিন্তু দেখা যাইতেছে ওজেনেসিস প্রক্রিয়াতে একটা জননমাতৃ কোষ, এই একটা জননমাতৃ কোষ থেকে একটা মাত্রই ওভাম তৈরি হইতেছে, ওভাম বা ডিম্বাণু তৈরি হইতেছে। বাকি 3টা পোলার বডি তৈরি হইতেছে, 3টা পোলার বডি নষ্ট হয়ে যেতেছে রূপান্তর পর্যায়ে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসতেছি মানুষের শুক্রাণুর গঠন নিয়ে। তো শুক্রাণুর গঠন যদি আমরা বলি, এটাকে কয়টা ধাপে ভাগ করা যায়। প্রথম ধাপ হচ্ছে, এটা হচ্ছে মাথা, এটা একটা, এরপর এটা একটা, আর এখানে একটা। টোটাল 4টা ধাপ, 4টা ভাগে ভাগ করা যেতেছে। 4টা ভাগকে কোনটা কি? আচ্ছা, প্রথমে আমরা আসতেছি হচ্ছে, এটা হচ্ছে মাথা, এটাকে বলতেছি আমরা মাথা। আর এটা হচ্ছে গ্রীবা বা ঘাড়, মাঝখানেরটা হচ্ছে মধ্যখণ্ড, আর বাকিটা হচ্ছে লেজ বা কডা অঞ্চল। আচ্ছা, মাথার মধ্যে দেখা যাইতেছে যে এটাতে হয়তো উঠে নাই, কিন্তু এইখানে একটা অ্যাক্রোজোম, এটাকে বলতেছি আমরা অ্যাক্রোজোম এনজাইম থাকে, এই যে মাথায় থাকে অ্যাক্রোজোম এনজাইমটা থাকে। আচ্ছা, ওর কাজটা কি? ওর কাজটা কিছুক্ষণ পরে আমরা জিনিসটা দেখব। আচ্ছা, মধ্যকণ্ঠতে কি থাকে? মধ্যকণ্ঠে থাকবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মধ্যকণ্ঠ মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া থাকে। আচ্ছা, গ্রীবাতে থাকে হচ্ছে সেন্ট্রিওল, 2টা সেন্ট্রিওল থাকে, 2টা সেন্ট্রিওল থাকবে। আচ্ছা, লেজের মাধ্যমে এটা ডিম্বাণুর কাছে যায়। আচ্ছা, তো আজানের জবাবটা দেওয়া হয়েছে, আমরা পড়ার সামনে যাই। এরপর অ্যাক্রোজোম কাজটা হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। তো এটা হচ্ছে মানুষের শুক্রাণুর গঠন। আর ডিম্বাণুর গঠনের ক্ষেত্রে দেখা যাইতেছে টোটাল কয়েকটা ধাপ, এটা একটা, ধাপ। আচ্ছা, কোনটাকে কি বলতেছে আমরা এখন এটা দেখি। এটাকে বলতেছে আমরা করোনা রেডিয়েটা। যদি আমরা কিছুক্ষণ মাত্রই যে পড়লাম, এই যে অ্যাক্রোজোম এনজাইমটা থাকে, এই এনজাইমটার কাজটা কি? ও করে কি আপনার, ও হচ্ছে একটা হাইড্রোলাইটিং এনজাইম। ও করোনা রেডিয়েটার এই স্তরটাকে, এই গঠনটা, এই প্রাচীরটাকে ভেঙে দেয়। আচ্ছা, এরপরে আর কি করোনা রেডিয়েটার পরে এটাকে বলতেছি আমরা সাইটোপ্লাজম। কিন্তু যেহেতু এটা কিসের অংশ? এটা হচ্ছে ওভামের অংশ। তো এটা এই জন্য এটাকে আমরা নাম দিতেছি ওপ্লাজম। আর কি এটাকে আমরা বলতেছি নিউক্লিয়াস। এটাতে আমরা বুঝতে পারতেছি নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। আর এটাকে বলতেছি আমরা জোনা পেলুসিডা। আর মাঝখানটা হচ্ছে পেরিভাইটেলান। আচ্ছা, এরপর আর কি? এটাকে বলতেছি আমরা প্রথম পোলার বডি। আচ্ছা, এটা হচ্ছে গঠনটা। আর এরপর কি?
দুইটার গঠন আমরা দেখলাম। এখন দেখবো আমরা নিষিক্ত হওয়ারটা। তখন এটা হচ্ছে ডিম্বাণু, এগুলো হচ্ছে স্পার্ম। এর মধ্যে একটা স্পার্ম, এর মধ্যে হায়ালুরোনিডেজ এনজাইমের যে অ্যাক্টোজোম, ওইটার মাধ্যমে দেখা যেতেছে করোনা রেডিয়াটা ভেঙে গেল। তখন দেখা যাইতেছে শুধুমাত্র একটা জিনিস খেয়াল করি, একটা স্পার্ম কিন্তু সম্পূর্ণভাবে প্রবেশ করে না, বরং শুধুমাত্র স্পার্মের এই নিউক্লিয়াস অংশটাই প্রবেশ করে। ঠিক আছে, নিউক্লিয়াসটাই, অর্থাৎ যেমন ধরেন রকেটের ক্ষেত্রে কি একটা বড় একটা অংশ এটা কি পড়ে যায় না, আর একটা অংশ কি উপরে উত্তোলিত হয়। তো ঠিক তেমনইভাবে শুক্রাণুর ক্ষেত্রেও শুধুমাত্র মাথার যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটাই মানে গ্রহণযোগ্য হয়, আর বাকি পুরোটাকে এই এতটুকু এটা বাদ পড়ে যায়। আচ্ছা, বাদ পড়ে যায়। তো দেখা যাইতেছে এরপর শুক্রাণু আর ডিম্বাণু এটা নিষিক্ত হলো, মানে একসাথে হওয়ার পর এটা শেষমেশ এটা জাইগোট উৎপন্ন করে। আচ্ছা, জাইগোট উৎপন্ন করে এরপর কোনটার কী কাজ? জাইগোট উৎপন্ন হওয়ার পর দেখা যাইতেছে এই জাইগোট উৎপন্ন হইল, জাইগোট উৎপন্ন হইতেছে। তো এটাকে এই অংশটুকু এই জায়গাতে থাকে, তখন আমরা বলতেছি নিষেক হয়। নিষেকটা মাত্র আমরা পড়াশোনা করলাম, নিষিক্ত হয়। এরপর একটা পর্যায়ে এই জায়গায় যখন আসে তখন সেটাকে আমরা বলতেছি মরুলা। আর এরপর এখানে আসে হচ্ছে ব্লাস্টোসিস্ট। এখানে যখন আসে এটাকে বলতেছি আমরা ব্লাস্টোসিস্ট। আচ্ছা, ব্লাস্টোসিস্ট এর মধ্যে এরপর ব্লাস্টোসিস্ট অবস্থাতেই এটা জরায়ুতে সংস্থাপিত হয়। এরপর আস্তে আস্তে বাচ্চাটা এইখানে বাচ্চাটা বড় হয়। আচ্ছা, এরপরে দেখি অমরার মধ্যে বাচ্চাটা মানে অমরার সাহায্যে বাচ্চাটা যেই শ্বাস গ্রহণ বা ইত্যাদি করে, এই যে অমরার মধ্যে আর বাচ্চার মধ্যে যেই এই নাভির অংশটা, এটাকে আমরা বলতেছি আম্বিলিক্যাল কর্ড। এটার মাধ্যমে কি হয়, মায়ের দেহ থেকে ফিটাস, এই যে এটাকে বলতেছি আমরা ফিটাস। আচ্ছা, ফিটাস জিনিসটা কি? ফিটাস হচ্ছে ধরেন যখন নাকি একটা ভ্রূণের বয়স 8 সপ্তাহ হয়, ভ্রূণ 8 সপ্তাহ হয়, 8 মাস, ঠিকই আছে, 8 সপ্তাহ আর কি। আচ্ছা, 8 সপ্তাহ বয়সে যে ভ্রূণটা আছে ওইটাকে আমরা বলতেছি ফিটাস। আচ্ছা, ফিটাসটা বডি আর মায়ের বডির মধ্যে যে মানে কানেকশনটা থাকে ওটা হচ্ছে আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে। তো আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে মায়ের দেহ থেকে ফিটাসে যায় কি অক্সিজেন যায়, পরে হচ্ছে গ্লুকোজ ইত্যাদি ভালো জিনিসগুলো যায়, মায়ের বডি থেকে এখানে যাইতেছে, অক্সিজেন যাইতেছে ইত্যাদি, অক্সিজেন, গ্লুকোজ ইত্যাদি। আর ফিটাসের বডি থেকে মায়ের বডিতে যাইতেছে খারাপ জিনিসগুলো, যেমন ধরে কার্বন ডাইঅক্সাইড, দূষিত জিনিসগুলো, কার্বন ডাইঅক্সাইড, পরে হচ্ছে ইউরিয়া ইত্যাদি তো যাইতেছে। আচ্ছা, তো এতটুকু ছিল আমাদের যে বেসিক অংশটুকু। এখন ইনশাল্লাহ আমরা কোশ্চেন সলভিং করব। তো প্রথমে আসছে হচ্ছে শেষ বাক্যটি যথার্থতা বিশ্লেষণ করো। আর হরমোনের প্রভাবে নারী পুরুষ প্রজনন ক্ষমতা অর্জন করে, এটা তো আমরা পারবো ইনশাল্লাহ, এটা বোঝানোর কিছু নেই নতুন করে। চিত্রটির মাধ্যমে যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়াটি, এটা হচ্ছে ওই যে রজচক্র। আচ্ছা, রজচক্র। আর প্রদর্শিত প্রক্রিয়াটি মহিলাদের সুস্থতার বহিঃপ্রকাশ, সেটা আমরা আগেও পড়া হয়েছে। ওয়াইয়ের গঠন, ওয়াইটা হচ্ছে শুক্রাণুর গঠনটা ব্যাখ্যা করব। এক্স ও ওয়াইয়ের মিলন প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। এক্স ও ওয়াই, এক্স কি? এটা হচ্ছে ওভাম, আর ওয়াই হচ্ছে স্পার্ম। এটার মধ্যে মিলন বলতে নিষেকের গুরুত্ব, নিষেক না হলে কি বাচ্চাই হইতো না।
তো কিউ প্রক্রিয়াটির বর্ণনা দাও। কিউ হচ্ছে ওজেনেসিস। ওজেনেসিস অর্থাৎ একটা ডিম্বাণু কীভাবে হইতেছে, শেষমেশ দেখা যাইতেছে আমরা কি একটা ডিম্বাণু হইতেছে কিন্তু তিনটা পোলার বডি হইতেছে, তিনটা পোলার বডি নষ্ট হয়ে যেতেছে, ওগুলো কিছুক্ষণ আগেও আমরা পড়ছি। আচ্ছা, এরপরে উদ্দীপকে উল্লিখিত নালিকায় সংগঠিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। শুক্রাশয়ের অতি সূক্ষ্ম সেমিনিফায়াস নালিকা থেকে সৃষ্ট জননকোষ ডিম্বাণুকে নিষিক্ত করলে জীবনের সূচনা হয়। সংগঠিত প্রক্রিয়াটি অর্থাৎ এই জায়গা থেকে যে এটাকে বলতেছি স্পারমাটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস প্রসেসটা। আর এক্স ও ওয়াই সৃষ্টির প্রক্রিয়ায় যেমন সাদৃশ্য রয়েছে তেমন বৈসাদৃশ্যও রয়েছে, অর্থাৎ একটা শুক্রাণুর ক্ষেত্রে কি 4টা স্পার্ম তৈরি হইতেছে, কিন্তু একটা ডিম্বাণুর ক্ষেত্রে দেখা যাইতেছে শুধুমাত্র একটা ওভাম তৈরি হইতেছে, আর বাকি 3টা পোলার বডি হইতেছে। শেষমেশ এই পোলার বডিগুলো নষ্ট হয়ে যেতেছে। এগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি, তো ইনশাল্লাহ আমরা আশা করি পারবো। তো থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। নতুন কোনো লেকচারে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।